আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। মোনাজাত শেষ করে এসে মেহরিনের কোলের উপর মাথা রাখে রাজ। মেহরিন কিছু বলে না, কেন জানি কিছু বলতে ইচ্ছে করছে না। মেহরিন চুপচাপ তাকিয়ে থাকে তার কবি সাহেবের দিকে। এই মানুষটা তার ভালোবাসা, তার প্রথম প্রেম, তার জীবনের এমন এক পুরুষ যাকে সে চেয়েছিল তার স্বামী, তার ভাগ্যের লেখা জীবন মরণের সাথী। ভেবেই বুকটা কেমন ভরে আসে এক অপার্থিব সুখে। কিছুক্ষণ পরে রাজ হঠাৎ উঠে যায়। মেহরিন কৌতূহলে তাকিয়ে থাকে। রাজ কয়েকটা ছোট ছোট বাক্স আর শপিং ব্যাগ নিয়ে আসে। একটা ব্যাগ মেহরিনের হাতে দিয়ে বলে, এটা আমার প্রথম উপার্জনের টাকায় কেনা। দুটো শাড়ি কিনেছিলাম। আমার তো মা নেই, তাই ওটা আমার আরেক মা মামুনিকে দিয়েছি। আর এইটা তোমার জন্য, আমার সহধর্মিনীর জন্য। তারপর একটা বাক্স মেহরিনের হাতে দেয়। এই নেকলেসটা সেই দিন কিনেছিলাম যেদিন প্রথম ভাবলাম তোমাকেই বউ করব। তুমি আমার প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, আর তোমাকেই বানাবো আমার বউ, আমার জীবনের সাথী। মেহরিন কিছু না বলে শুধু অপলক তাকিয়ে থাকে রাজের দিকে, আর একটা ছোট্ট বাক্স এগিয়ে দেয়। এটা আমাদের বংশের শিকদার পরিবারের ঐতিহ্য। সব বউদের দেয়া হয় এটা। এই নাকফুলটা আমার মায়ের হাতের শেষ চিহ্ন। আজ এটা তোমার, তুমি পরবে এটা। আরিও না, আজ আমার মা থাকলে হয়তো সে নিজে হাতে পরিয়ে দিত তোমাকে। মেহরিন অবাক হয়ে তাকিয়ে থাকে। তার হৃদয়ের প্রতিটি কোণ বাজতে থাকে রাজের কথা। সে নিঃশব্দে নাকফুল হাতে নেয়। শেষে রাজ নিজের হাতে একটি আংটির বাক্স খোলে, একটি আংটি বের করে, মেহরিনের দিকে হাত বাড়ায়। মেহরিন নিঃশব্দে হাত বাড়ায়। রাজ নিজের হাতে সে আংটিটি পরিয়ে দেয়। তারপর হালকা একটা চুমু দেয় মেহরিনের হাতে। কিন্তু মেহরিন মুহূর্তে নিজেকে সরিয়ে নেয়। রাজ কিছু বলে না। মেহরিন চুপচাপ শপিং ব্যাগ আর বক্সগুলো নিয়ে উঠে যায়, আলমারিতে গুছিয়ে রাখে। তারপর কোনো কথা না বলে বিছানায় ফুলগুলো সরিয়ে দেয়, চাদর ঠিক করে শুয়ে পড়ে। রাজ তাকিয়ে বলে, বউ, তুমি শুয়ে পড়লে? আজ তো আমাদের বাসর রাত। মেহরিন কিছু না বলে অন্য পাশে মুখ ফিরিয়ে হেসে ফেলে, কিন্তু সেই হাসির মধ্যে যেন একটা অভিমান লুকিয়ে আছে। রাজ কাছে আসে, হাত ধরতে চায়। মেহরিন বলে, খবরদার, আমাকে ছুতে যাবেন না। তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে ছুবো না তো কাকে ছুবো? পাশের বাড়ির ভাবিকে? ও, তার মানে পাশের বাড়ির ভাবির সাথে আপনার? ছি ছি ছি, বউ তুমি আমাকে অমন ভাবো? ছি, বিশ্বাস করো বউ, আমার কোনো ভাবির সাথে কিচ্ছুই নেই। আমি মন প্রাণ যৌবন জীবন সব দিয়ে শুধু তোমাকেই ভালোবাসি। মেহরিন প্রথমে হাসলো, এখন কেমন যেন হয়ে গেল। মেহরিন উঠে বসে, হাতটা ঝাঁকিয়ে ছুঁড়ে দেয়। তার চোখ দুটো ছলছল করে ওঠে। একদম ভালোবাসা দেখানোর চেষ্টা করবেন না। আপনি যা করেছেন আপনি হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু আমি পারি না। এই বলে সে আবার পাশ ফিরে শুয়ে পড়ে। রাত চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিছুই বলে না। কেবল বিছানায় নেমে আসে এক নীরব রাতের দীর্ঘশ্বাস। রাজ ক্ষীণ গলায় বলে ওঠে, বউ, তুমি আমার সাথে এমন অন্যায় করতে পারো না। বাসর করার অধিকার তো আমারও। স্বাধীন দেশের নাগরিক আমি। তুমি আমার স্বাধীনতা কেড়ে নিতে পারো না। বাসর করা আমার স্বামীগত অধিকার, আর আমার অধিকার তোমার দিতেই হবে। তোমার এই অবিচার অন্যায় কিন্তু জাতি মেনে নেবে না। মেহরিন চোখ পাকিয়ে বালিশটা ছুঁড়ে মারে তার দিকে। না মানলে না মানুক, তাতে আমার কিছু যায় আসে না। চুপচাপ ঘুমিয়ে পড়ুন। রাজ হতবাক, মুখ ভার করে বিছানায় বসে পড়ে, নীরবে বকবক করতে থাকে। আর মেহরিন চুপচাপ শুনতে থাকে, হাসি চেপে। হঠাৎ রাজ গান ধরে। গানটা শেষ হতে মেহরিন উঠে পড়ে। আস্তে আস্তে রাতের দিকে এগিয়ে যায়। রাজ ভাবে হয়তো তার বইয়ের রাগ ভেঙে গেছে, তাই সে চুমু দিতে আগে অমনি ধপাস। রাজ পড়ে গিয়ে আহম্মকের মতো তাকিয়ে আছে মেহরিনের দিকে। তারপর বলে, তুমি আমায় বাসর রাতে ফেলে দিয়ে মাজা ভেঙে দিলে বউ। ও বউ, এটা তো আমার করার কথা ছিল। মারামারি করো ভালো কথা, তাই বলে তুমি বাসর রাতেও মারামারি করবে? এটা কিন্তু জাতি কোনো কালেই মেনে নেবে না। মেহরিন উঠে গিয়ে রাজের হাত ধরে টেনে ঘরের বাইরে বের করে দেয়। তারপর দরজাটা ঠাস করে বন্ধ করে দেয়। রাজ অবাক, দরজার দিকে তাকিয়ে থাকে অবুঝ বাচ্চার মতো। তারপর দরজা ধাক্কা দিয়ে বলে, বউ, দরজা খোলো। আমি আর কিচ্ছু বলবো না, প্লিজ ঘরে ঢুকতে দাও।
ওই মুনবিম। মেহরিন দরজার কাছে দাঁড়িয়ে ঠোঁট চাপা হাসিতে ফেটে পড়ে। মনে মনেই বলে, আমাকে কষ্ট দেয়া এখন কেমন লাগে? আমাকে কষ্ট দেওয়ার হিসেব আমি পাই পাই নিব। মিস্টার শিকদার হাড়ে হাড়ে বুঝতে পারবে আমি কি জিনিস। এ কথা ভেবে বিছানায় গিয়ে আরাম করে শুয়ে পড়ে। এদিকে রাজ বারবার ডাকাডাকি করে, কিন্তু কোনো উত্তর পায় না। শেষমেশ হতাশ হয়ে চলে যায় লাবিবের রুমে। লাবিব দরজা খুলেই অবাক। আরে ব্রো, এত রাতে নিজের রুম ছেড়ে এখানে কেন? রাজ কিছু বলে না, সরাসরি গিয়ে বিছানায় ধপ করে শুয়ে পড়ে। লাবিব হতভম্ব। কয়েক সেকেন্ড পরে হেসে বলে, ভাবি কি বের করে দিয়েছে? রাজ একটা বালিশ ছুঁড়ে মারে লাবিবের দিকে। আর একটা কথা বললে তোকে আমি ঘর থেকে বের করে দেব। বাহ, ভাবি তোমাকে বের করেছে আর তুমি আমাকে বের করবে? দারুণ ভারসাম্য। রাজ গম্ভীর মুখে চেয়ে থাকে। লাবিব হাত তুলে বলে, ওকে ওকে, আর কিছু বলবো না। এ বলেই পাশে শুয়ে পড়ে। আর রাজ চোখে ঘুম নেই, মনে শুধু সেই দরজা, আর দরজার ওপারে তার বউ। ভোরবেলায় মেহরিনের ঘুম ভেঙে যায়। চোখ মেলে উঠে বসে। দূরে কোথাও আজানের ধ্বনি ভেসে আসছে। পাশ ফিরে দেখে বিছানাটা খালি। একটা শান্ত হাসি খেলে যায় তার মুখে। নিঃশব্দে উঠে অজু করে নামাজ পড়ে নেয়। তারপর কিছুক্ষণ শুয়ে থাকে। আর তারপরে কিছু একটা ভাবতে ভাবতে বের হয়ে আসে রুম থেকে। নতুন বউ হয়ে শুধু শাড়ি পরে বসে থাকলে তো চলবে না। এই ভাবনাটা যেন তাকে টেনে নেয় রান্নাঘরের দিকে। রান্নাঘরে ঢুকতে দেখে একটা মেয়ে বাসন মাজছে, সম্ভবত হেল্পিং হ্যান্ড। মেয়েটি মেহরিনকে দেখে চমকে উঠে বলে, আরে ম্যাডাম, আপনি এত সকালে? কিছু লাগবো? আমি কইরা দিতেছি। কিছু লাগবে না। নাম কি তোমার? আমার নাম কুলসুম ম্যাডাম। সুন্দর নাম, ঠিক তোমার মতোই। আর হ্যাঁ, আমাকে ম্যাডাম না বলে আপু বা ভাবি বলবে। আচ্ছা ভাবি। একটা সাহায্য করবে? এই বাড়ির সবাই সকালে কি খেতে পছন্দ করে একটু বলো তো। আম্মা মানে লাবিব ভাইজানের আম্মা, উনি দুধ চা খান, চিনিটা একটু কম দিয়ে, সাথে পরোটা আর ডিম ভাজি। লামিয়া আপা স্যান্ডউইচ আর জুস খান। আর লাবিব ভাই উনি যেটা দেন সেটাই খান। বড় ভাইজান মানে আপনার স্বামী, উনি তো তেমন কিছু খান না, তবে শুনেছি আলু পরোটা আর মুরগির ঝোল নাকি তার খুব প্রিয়। বুঝেছি। আর তুমি? আমাকে তো কেউ কখনো জিজ্ঞেস করে না ভাবি। তবে আজ আমি করলাম। এবার বলো তো। আমার না নুডলস খুব ভালো লাগে ভাবি। তাহলে আজ নুডলস হবেই। আমি ঝটপট তাহলে সব রান্না করে ফেলতেছি ভাবি। মেহরিন শাড়ির আঁচল কোমরে গুজে গায়ে হাত লাগিয়ে বলে, তোমার করতে হবে না, আমি করছি, তুমি শুধু আমাকে সাহায্য করো। আরে ভাবি, আপনি নতুন বউ, আপনার কাজ করলে চলবে? আম্মা জানলে আমার রক্ষা নাই। চিন্তা করো না, তোমাকে কেউ কিছু বলবে না, আমি আছি তো। আর তুমি তো আমাকে সাহায্য করবেই। কুলসুম বারবার না করলেও শেষমেশ রাজি হয়। দুজনে একসাথে রান্না শুরু করে। মাঝে মাঝে হাসাহাসি, মাঝে মাঝে ঝোলের স্বাদ দেখে ঠিক করে। রান্নার ফাঁকে মেহরিন ঘড়ির দিকে তাকায়। তারপর কুলসুমকে বলে, তোমাদের ভাইজানরা কখন ওঠে? 8টার মধ্যে উঠে যায় ভাবি। আচ্ছা, তাহলে তাড়াতাড়ি শেষ করি। তার চোখে মুখে এক নতুন আলোর ছায়া, নতুন সংসার, নতুন দায়িত্ব। আর রাজের জন্য এক ফালি নরম মমতা। 7:30 বাজে। মেহরিন আর কুলসুম মিলে সব রান্না শেষ করেছে। নাস্তার আইটেমগুলো টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখছে। এমন সময় ঘরের দিক থেকে বের হয়ে এলেন রূপা বেগম। রান্নাঘরে মেহরিনকে দেখে থমকে দাঁড়ালেন। আরে বৌমা, তুমি রান্নাঘরে কেন? কেন মামুনি, রান্নাঘরে আসা কি আমার মানা? না তা নয়, কিন্তু তুমি তো নতুন বউ, এখনই রান্না করার দরকার নেই। আমি আর কুলসুম মিলে সব সামলে নিতে পারি। তুমি তো এ বাড়ির বউ, কাজের মেয়ে না যে সব কিছু করতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে শখ করে রান্না করলে আলাদা কথা। মামুনি, আমি তো আমার বাড়িতেও রান্না করতাম, চিন্তা করবেন না। কষ্ট হলে অবশ্যই জানাবো আপনাকে। রূপা বেগম কিছু না বলে চলে গেলেন, সোফায় বসে পড়লেন। তারপর কুলসুমকে বললেন, কুলসুম, চা দে তো। মেহরিন নিজেই ট্রেতে করে 3 কাপ চা নিয়ে এলো। একটা কাপ দিল রূপা বেগমকে, একটা নিজে নিল, আর একটা কুলসুমকে দিয়ে বলল, এই নাও কুলসুম আপা, তোমার চা। রূপা বেগম মেহরিনের ভদ্রতা ও আচরণ দেখে খুশি হলেন। চায়ের এক চুমুক নিয়ে বললেন, বাহ, বৌমা তো দেখি দারুণ চা বানাও। তবে চায়ের স্বাদটা একটু আলাদা লাগছে, কেন গো? কারণ এতে আমি গোলমরিচ আর লবঙ্গ দিয়ে ফুটিয়ে এনেছি মামুনি। খুব ভালো হয়েছে।
তোমায় তো 10-এ 11 দিতে হয়। মেহরিন হেসে ফেলে। পাশ থেকে কুলসুম বলে ওঠে, আরে বাস, ভাবি তো আজ পুরাই ফাটাই দিলেন। চা আসলেই মজা হয়েছে। ঠিক তখনই নিচে নেমে আসে লামিয়া। মেহরিনকে দেখে বলে, আরে ভাবিমণি, তুমি এত সকাল সকাল উঠে গেছো? মেহরিন হাসে। লামিয়া বলে, ও কুলসুম আপা, আমায় জুস দাও তো। তুমি বসো, আমি দিচ্ছি। আজ তো আমার সকালটাই জমে যাবে। সকালে উঠেই সুন্দরী ভাবির হাতের নাস্তা। সবাই হেসে ওঠে। মেহরিন তাকে জুস আর স্যান্ডউইচ দিয়ে দেয়। লামিয়া কৌতূহলী হয়ে বলে, ভাবিমণি, তুমি কিভাবে জানলে আমি এগুলো খাই? কুলসুম আপা বলেছে। ও ঠিক। 8টা বাজে, এখন রাজ নিশ্চয়ই কফি চাইবে। কুলসুম, কফি বানাও। ভাবি তো কইরা রাখছে সব আম্মা। রূপা বেগম এবার সত্যি খুব খুশি হয়ে হেসে ফেলেন। বাহ, বৌমা তো দেখি সব খোঁজখবর রাখে। ঘরের বাতাসে ছড়িয়ে পড়ে চায়ের গন্ধ আর এক নববধূর কোমল যত্নের স্পর্শ। সকালে সবাই টুকটাক গল্পে মেতে উঠেছে। ঠিক তখনই ঘুম চোখে দুলতে দুলতে নিচে নামে রাজ। গম্ভীর গলায় বলে, কুলসুম, কফি দে। পেছন থেকে লাবিব বলে ওঠে। আমাকেও দিও। মেহরিন গিয়ে 2 মগ কফি নিয়ে আসে। একটা লাবিবকে দেয়। লাবিব মজা করে বলে, আরে আজ তো সকালটাই জমে গেল। নতুনভাবে হাতে বানানো কফি আর সকালে সকালে মানে মুড ফ্রেশ একদম। মেহরিন গম্ভীর মুখে আরেকটা মগ নিয়ে রাজের সামনে দেয়। রাজ কিছু না বলে কফি নিয়ে চুপচাপ উপরের দিকে হাঁটা দেয়, রুমের দিকে। রূপা বেগম মেহরিনকে ডাকেন, উপরে যেতে বলেন। মেহরিন সম্মতি জানিয়ে উপরে ওঠে। রুমে ঢুকে দেখে রাজ অন্যদিকে মুখ ফিরিয়ে কফি খাচ্ছে। মেহরিন বিছানাটা গুছিয়ে দিতে শুরু করে আর চোখে কয়েকবার দেখে রাজ কি করছে। হঠাৎ রাজ এসে মেহরিনকে জড়িয়ে ধরে। মেহরিন হতভম্ব হয়ে বলে, কি সমস্যা আপনার? এরকম আচরণ করছেন কেন? একদম এমন ডলাডলি করবেন না। আমার বউ, আমি যা ইচ্ছে তাই করব। তুমি অন্যায় করেছো আমার সাথে বউ। আমার বউ হয়ে বাসরাতে আমাকে দূরে সরিয়ে দিয়েছো। এটা কি ঠিক করেছো? মেহরিন ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। তার চোখ জলজল করছে। আপনি কি করেছেন সেটা আপনি ভুলে যেতে পারেন, কিন্তু আমি না। আপনার সেই আচরণ আমি আজীবন মনে রাখবো। সে দরজার দিকে এগোতেই রাজ তার হাত ধরে টেনে নেয়। মেহরিনকে নিজের কাছে এনে তার ঠোঁটে ঠোঁট চেপে ধরে। রাজের এই আচরণে মেহরিন অবশ হয়ে যায়। শরীরের জন্য একটু বল পাচ্ছে না। কেমন যেন নিজেকে লাগছে পাগল পাগল। তবু সে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। শেষমেশ আর না পেরে সে রাজের ঠোঁটে কামড় দেয়। রাজ তবুও ছাড়ে না। তখন মেহরিন কনুই দিয়ে তার পেটে এক ধাক্কা দেয়। রাজ কষ্ট পেয়ে মেহরিনকে ছেড়ে দেয়। রাজ গম্ভীর গলায় বলে, তুমি বউ না, জল্লাদ। মারামারি করো সে ঠিক আছে, তাই বলে কি সব সময় আমার সাথে মারামারি করা ঠিক বউ? নিজে তো আদর করোই না, আমি আদর করছি আর তখনও তুমি মারামারি করছো। সকাল সকাল একটু আদর চাইলাম আর তুমি মানবে। আপনি অসভ্য, অশালীন। আমার থেকে শত হাত দূরে থাকবেন। মামার বাড়ির আবদার, তাই না? তুমি আমার বউ আর আমি থাকবো শত হাত দূরে? নো, নেভার, ইম্পসিবল। মেহরিন কিছু না বলে রাজকে একটা ধাক্কা দিয়ে বলে, অসভ্য, অভদ্র। বলতে বলতে নিচে চলে যায়। পেছন থেকে রাজ বলে, বউ, আমার সাথে এমন অবিচার করো না। সিঙ্গাপুর সকাল 10টা। হৃদ এসেছে তার মামার বাড়ি। কিছুদিন এখানে থাকবে। হালকা ঠান্ডা পড়েছে, তাই মুডও শান্ত। সকাল 9টায় বেরিয়েছিল সে, সঙ্গে মামাতো ভাই তুষার। তারা যাচ্ছে একটা পার্কে। হৃদ নিজেই ড্রাইভ করছে। তুষার পাশের সিটে বসে জানাল দিয়ে বাইরের দৃশ্য দেখছে। রাস্তার বাঁকে আসতেই হঠাৎ সামনের দিক থেকে দ্রুত গতির একটা গাড়ি এসে পড়ে। হৃদ দক্ষ হাতে গাড়ি সামলে নেয়। মুখোমুখি সংঘর্ষ এড়িয়ে যায় একেবারে শেষ মুহূর্তে। ব্রেক চেপে গাড়ি থামিয়ে দেয় হৃদ। আরেকটা গাড়ি একেবারে সামনের দিক থেকে ঠিকঠাক থেমে যায়। ওই অপর গাড়ি থেকে নেমে আসে এক মেয়ে। পরনে ফর্মাল ড্রেস, সুন্দর করে বাঁধা চুল, পেছনে ঝুঁটি করে রাখা, মুখে মাস্ক। শুধু চোখ দুটো দেখা যাচ্ছে, চোখের রংটা হালকা নীল। মেয়েটা এগিয়ে এসে হৃদের গাড়ির জানালায় টোকা দেয়। হৃদ জানালা নামি সরি বলতে যাবে। মেয়েটা তখনই রেগে গলায় বলে ওঠে, এই বেয়াদব, চোখে দেখে গাড়ি চালাস না? আর একটু হলে তো উপরে উঠে যেতাম আমি, তখন কি হতো জানিস? বাপের টাকায় ফুর্তি ছাড়া আর কিছুই জানিস না বুঝি? এই, তোর বাবার নাম কি বল? হৃদ স্তব্ধ হয়ে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এই গলা, এই কণ্ঠস্বর, ঠিক যেন মেহরিনের মতো। চোখ দুটো নীল হলো সে চাহনি। সেই তেজ
যেন একদম ওরই প্রতিচ্ছবি। হৃদ কথা না বলাই মেয়েটা আবার বলে, এই তুই এভাবে আমার দিকে চুপচাপ তাকিয়ে আছিস কেন? হ্যারাসমেন্ট প্লাস নারী নির্যাতন প্লাস অ্যাটেম্পট টু মার্ডার কেস ঢুকে দেব, তখন মজা টের পাবি। I am really sorry, but we don't mean to. চুপ, তুই চালাচ্ছিলি? তাহলে কথা বলিস না আহাম্মক। হৃদ এখনও বোবা হয়ে তাকিয়ে আছে। মেয়েটার চাহনি আচরণ সবই খুঁজে নিচ্ছে কোনো পুরনো পরিচয়ের ছায়া। মেয়েটি আবার বলে, এই মালটা কি বোবা? তুষার দুদিকে মাথা নাড়ে। মেয়েটা কড়া গলেই বলে ওঠে, না হলে কথা বলছে না কেন? তারপর হৃদের দিকে তাকিয়ে বলে, এই কথা বল। আপনি এমন ব্যবহার করছেন কেন? আপনি একজন মেয়ে, আপনার আচরণে সৌজন্য থাকা উচিত। আচ্ছা তাই নাকি? আচ্ছা মাননীয়, তোমরা মুখে এই গম্ভীর মুখ যেন সারাদিন উপসে থেকেছে। একদম গুমড়ে থাকা এক প্রতিবন্ধী। ড্রাইভ করার সময় চোখ খোলা রাখা যায় না। আর একটু হলেই তো আপনার জন্য আমি উপরে উঠে যেতাম। পরের বার চোখ খোলা রাখিস ড্রাইভ করার সময়। সবাই আমার মতো ভালো মানুষ না যে মাফ করে দেবে। ভালো মানুষ না চাইলেও গালাগালি তো চাই না। স্টুপিড। এই কথা শুনে মেয়েটা থেমে যায়। তারপর ধীরে ধীরে মুখের মাস্ক খুলে বলে, এই কাকে আপনি স্টুপিড বললেন? হ্যাঁ আমাকে? তুই স্টুপিড, তোদের পুরো 14 গোষ্ঠী স্টুপিড। আজ সময় কম আছে, না হলে তোকে দেখিয়ে দিতাম কি জিনিস আমি। সময় থাকলে আজ তোদেরকে বুঝিয়ে দিতাম আমি মেহের কি জিনিস। যত সব বেয়াদব। এই বলে মেয়েটি ঘুরে চলে যায়। হৃদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেহের এক মুহূর্তে তার চোখের সামনে ভেসে ওঠে মেহরিনের মুখ। একই নাক, একই মুখ, রাগ। শুধু একটা পার্থক্য, মেহরিনের চোখ ছিল কালো আর এই মেয়ের চোখ হালকা নীল। আর মেহরিনের ঠোঁটের নিচে ছিল একটা ছোট্ট তিল, যেটা এই মেয়ের থুতনিতে। নামটা যেন কি বলে গেল ওই মেয়েটা। মেহের নামের কত মিল। মেহরিন, মেহের। আচ্ছা ওরা কি একে অপরের পরিচিত? হোয়াট হ্যাপিনেট ব্রো? হৃদ কোনো উত্তর না দিয়ে চুপচাপ সামনে তাকায় আর দেখে মেহের গাড়িটা দূরে চলে যাচ্ছে। সে আর কিছু না ভেবে চুপচাপ পিছু নেয়। মেহের মনের সুখে গান গাইছিল আর ড্রাইভ করছিল, কিন্তু হঠাৎ সে টের পায় ওই ছেলেটা মানে হৃদ তাকে ফলো করছে। তার ঠোঁটে টেনে আনে একপাশে বাঁকা শয়তানি হাসি। চলো একটু খেলা হোক। মেহের সঙ্গে সঙ্গে একপাশে সরু গলিতে ঢুকে পড়ে। হৃদ দূর থেকে দেখে কিন্তু থামে না। সে বুঝতে পারে না কেন এত পরিচিত মনে হয় এই মেয়েটাকে। তার চেহারায় এমন কিছু আছে যেটা তাকে ঘোরের মধ্যে ফেলে দেয়, তবু সে পিছু নেয়। ঠিক যখনই হৃদ একটা মোড় ঘুরবে, হঠাৎ পেছন থেকে কেউ এসে ধাক্কা দেয় গাড়িতে। হৃদ হতচকিত হয়ে ঘুরে তাকায়। মেয়ের মাথা বের করে হেসে বলে, এই যে গোমরামুখ, আর পিছু নিলে একদম উপরে পাঠিয়ে দিব। তারপর গলা স্বর একেবারে আগুন ছড়িয়ে বলে, আমি মোটেও ভালো মানুষ নই। আমার সাথে লাগতে এলে এমন চালে জড়াবে যেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাবা না। তার চোখের ঝলকে ওঠে আত্মবিশ্বাস আর রহস্য। হৃদ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, বলার মতো কোনো শব্দ খুঁজে পায় না। হৃদ তখনও রাস্তার কোণায় স্থির, চোখে বিস্ময়, মনে ধাঁধা। এই মেয়েটাকে দেখতে এতটা এরকম রাগ, জেদ মুখ, গলা, হাসি হুবহু মেহরিন, তবু সে নয়। কেন এত মিল? তার ভেতরটা ছটফট করছে। এই রহস্যের জবাব খুঁজতে হবে। অন্যদিকে মেহের গাড়ি থামায় এক 11 তলা বিল্ডিংয়ের সামনে। মুখের নিজের মতো এক আত্মবিশ্বাসী হাসি। গাড়ি থেকে নেমে দ্রুত উঠে যায় 3 তলায়। ওখানে তার আজকের গুরুত্বপূর্ণ বিজনেস মিটিং। রুমে ঢুকেই বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। ট্রাফিক জ্যামের কারণে আমি দেরি করে ফেলেছি। আমার জন্য আপনাদের এতক্ষণ অপেক্ষা করতে হলো। সিনসিয়ার অ্যাপোলজিস টু এভরিওয়ান। সবাই হেসে বলে, ইটস ওকে। মিটিং শুরু হয়। মেহের প্রেজেন্টেশন দেয় নিখুঁতভাবে। আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি আশাবাদী আমাদের প্রজেক্ট সফল হবে। হাততালিতে ভরে ওঠে রুমটা। সবাই ধীরে ধীরে পেরিয়ে যায়। পেছন থেকে একজন আসে। আমার মেয়ে সব কিছুতেই সেরা, পড়াশোনা, অফিস, দুষ্টামি, সব কিছুতেই। সবে তোমার জন্য পাপা। সে বাবাকে জড়িয়ে ধরে। তারপর একটু নিচু গলায় বলে, আমি খুব শীঘ্রই বাংলাদেশে যাচ্ছি। ঠিক আছে, কিন্তু ফেরার সময় মেহরিন, মেহবুবা আর মাহিরকে নিয়ে ফিরবে। আর মেহরিন আম্মুকে বোঝাতে ভুলো না, আমাকে যেন ভুল না বুঝে। আমার কেমন ব্যস্ত সময় যায় সেটা ওকে বুঝিয়ে বলো। আমি খুব দ্রুত ওদের সঙ্গে দেখা করব। চিন্তা করো না পাপা, আমি সব বুঝিয়ে বলবো। একদিন কেটে গেছে, তবু মেহরিন এখনও রাজের সাথে ঠিকমতো করে কথা বলছে না। রাজ অনেকবার চেষ্টা করেছে
গলায় আদর এনে বলেছে, মনিবিন প্লিজ এবারের মতো মাফ করে দাও। কিন্তু মেহেরিন যেন পাথর হয়ে গেছে, চোখে চোখ পড়ে না। কথা তো অনেক দূরের। রাত যতবার বোঝাতে চেয়েছে ততবার মেহেরিন ফিরিয়ে দিয়েছে। সন্ধ্যাবেলা রূপা বেগম, মেহরিন, লামিয়া আর কুলসুম বসে গল্প করছিল। হঠাৎ রাজ আসে, চোখ সরাসরি মেহরিনের দিকে। উপরে আসতে বলে। মেহরিন সাড়া দেয় না, আর না উপরে যায়। রূপা বেগম সেটা লক্ষ্য করেন। তিনি মেহরিনের হাতটা ধরে কোমল গলায় বলেন, তুমি কি কোনো কারণে রাজবাবার উপর রেগে আছো বৌমা? মেহরিন তাকায় তার দিকে, কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর নিচু গলায় বলে, রাগ না মামনি, অভিমান, খুব অভিমান। ও আমাকে খুব কষ্ট দিয়েছে, আর আমি ওকে সব ফিরিয়ে দিব। রাজবাবাকে কষ্ট দিও না বৌমা, ওর জীবনও তো কষ্টের কমতি নেই। তুমিও কষ্ট দিলে ছেলেটা মরে যাবে। মেহরিন আটকে ওঠে, চোখ ভিজে ওঠে। মামনি আসলে আমি। মেহরিনকে কথা শেষ করতে না দিয়ে রূপা বেগম তার হাত চেপে ধরেন। এসো আমার সাথে। দুজনে হাঁটতে হাঁটতে ঘরে ঢোকে। রূপা বেগম দরজা বন্ধ করে দেয়, তারপর আদুরে গলায় বলেন, এখানে বসো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব আজ। মেহরিন একটু হকচকিয়ে যায়, চোখে কৌতূহল, মনে মনে ভাবে, আমার প্রশ্নের উত্তর মামনি কি করে দেবে? বসে পড়ে ধীরে ধীরে। রূপা বেগম ধীরে ধীরে বলে, তুমি কেন অভিমান করে আছো? এই কারণেই তো যে রাজবাবা তোমার সামনে লামিয়াকে কেন এমনভাবে উপস্থাপন করলো যেন তাদের মধ্যে সত্যি কিছু ছিল। এটাই তো, তাই না? মেহরিন মাথা নাড়ল। রূপা বেগম আবার বলেন, আচ্ছা, তোমার মনে কি একবারও প্রশ্ন জাগেনি কেন রিত তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি? মেহরিন এবারও মাথা নাড়ল। রূপা বেগম এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, লামিয়াকে অমনভাবে তোমার সামনে আনার পেছনে একটা কারণ ছিল বৌমা। আর রিত তালুকদার তোমাকে বিয়ে করতে আসেনি কারণ রাজবাবা সেটা চায়নি। রিত ভাইয়াকে কি উনি মানে রাজ চিনতেন? হ্যাঁ। মেহরিনের ভিতরে তখন যেন ঝড় বইছে, সবকিছু জট পাকিয়ে যাচ্ছে। অনেক কথা বলতে চাইছে, কিন্তু মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তার মুখ দেখে রূপা বেগম বলেন, জানি তোমার অনেক প্রশ্ন, আজ সব বলবো তোমায়। সব শুনে তুমি নিজেই বলবে রাজবাবা কিন্তু অন্যায় করছে কিনা, আর তুমি রাজবাবার উপর রাগ বা অভিযোগ অভিমান পুষে রাখবা কিনা। মেহরিন উঠে বসল, মুখে অস্থিরতা, চোখে কৌতূহল। আপনি সব খুলে বলুন মামনি, আমার মাথায় কিছুই ঢুকছে না। আমাদের সবার মানে রাজবাবা, লাবিব, লামিয়া আর আমাদের সবার একটা অতীত আছে। মামনি একটা কথা জিজ্ঞেস করব? হৃদের বাবা রেদওয়ান তালুকদারের কথা বলতে চাইছো, তাই না? তাকে আমি চিনি কি না? খুব ভালো করে চিনি। তাকে কি ভোলা যায়? মেহরিন চুপ থাকে। রূপা বেগম যেন একটু সময় নিচ্ছেন, হয়তো নিজেকে প্রস্তুত করছেন অতীতের কালো ছায়ার সঙ্গে লড়াইয়ের জন্য। অবশেষে তিনি বললেন, তোমার শাশুড়ি আর আমি ছিলাম বেস্ট ফ্রেন্ড। আমাদের আরেকটা বন্ধু ছিল সাবিহা, যাকে তুমি হয়তো চেনো, হৃদের মা। হ্যাঁ আমি চিনি। রূপা বেগম ডুবে গেলেন অতীতে। অতীত। আমি ছিলাম ময়মনসিংহ জেলার এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আর ফারজানা ছিল জমিদার বাড়ির মেয়ে। ওর বাবা আর দাদা দুজনেই জমিদার। ফারজানা থাকতো ওর দাদু বাড়িতে, ওর দাদা দাদির কাছে। ওর বাবা মা আর দুই ভাই থাকতো শান্তিপুরে। ওর বাবার নিজের জমিদারি দেখাশোনা করত। আমি আর ফারজানা ছিলাম প্রতিবেশী, আর ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড। বরং বলাই যায় বন্ধুর চেয়ে বোন ছিলাম বেশি আমরা। ফারজানা ছোট থেকেই খুব দুষ্ট আর চটপটে ছিল, আর আমি ছিলাম ওর সব সময়ের সঙ্গী। আমরা ছিলাম আমাদের গ্রামের প্রাণ। সবাই আমাদের খুব ভালোবাসতো, বিশেষ করে ফারজানাকে। ফারজানা মানুষের দুঃখ সহ্য করতে পারতো না। জমিদার বাড়ির মেয়ে হয়েও কোনো অহংকার ছিল না ফারজানার ভিতরে। গরিব দুঃখীর সাথে খুব অনায়াসে মিশে যেত। কতবার যে নিজে না খেয়ে বাড়ির খাবার চুরি করে খাওয়াতো ক্ষুধার্ত মানুষদের, তার হিসেব নেই। কারো বাসায় বাজার না থাকলে নিজের ঘর থেকে দিয়ে আসতো। কেউ অসুস্থ হলে ছুটে যেত দেখতে। যারা অসহায় থাকতো তাদের ওষুধ কিনে দিত, ওষুধ কেনার টাকা দিত, সবার পাশে থাকতো। কোনো বৃদ্ধ কাজ করতে থাকলে সে কাজ নিজে করে দিয়ে আসতো। যে কাজ ও করতে পারতো না সেই কাজে ডেকে নিত এলাকার ছেলেদের। ওদের বাড়ি কেউ ভিক্ষা নিতে আসলে তার পরনে দিনের খরচ সহ দিয়ে দিত ফারজানা।
প্রতিটি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে ফারজানা তাই সবাই ওকে খুব ভালোবাসতো। এমন হতো মাঝে মধ্যে ওর দাদুর কাছ থেকে মানুষ টাকা ধার নিত, সেই ধারে টাকা ওকে চাইতে পাঠালে ও গিয়ে যদি দেখতো ওই বাড়িতে রান্না হয়নি, খাবার নেই, ধারে টাকা আনতে গিয়ে ও উল্টো বাড়ি থেকে খাবার গিয়ে ওদের দিয়ে আসতো। তাই সবাই ওকে খুব ভালোবাসতো আর ওর সঙ্গেই থাকার কারণে আমাকেও সবাই ভালোবাসতো। আমরা আমাদের গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিই আর দুইজনই ভালো রেজাল্ট করে পাশ করি। এতে আমাদের পরিবার খুব খুশি হয় আর আমাদের ভর্তি করিয়ে দেয় কলেজে। শুরু হয় নতুন জীবনের নতুন অধ্যায়। আমি আর ফারজানা ভর্তি হই ময়মনসিংহ আনন্দমোহন কলেজে। প্রথম দিনই আমরা বন্ধুত্ব করি আরেকজনের সঙ্গে। ওর নাম ছিল সাবিহা। মেয়েটা ছিল ভীষণ ভদ্র আর লাজুক। প্রথম দেখাতেই ওকে আমাদের ভালো লেগে যায়। আমরাও ওর সঙ্গে সহজে মিশে যাই। ক্লাসের ফাঁকে ফাঁকে আমরা কত দুষ্টুমি ফাজলামি করতাম তার হিসেব নেই, তবু আমাদের পড়াশোনায় কখনো ফাঁকি থাকতো না। তাই হাজার দুষ্টুমি ফাজলামি করলাম, স্যার ম্যাম আমাদের কিচ্ছু বলতো না। হঠাৎ একদিন আমাদের ক্লাসে আগমন হয় 3 জন নতুন ছেলের, রুদ্র, রেদওয়ান আর সায়েম। আমাদের দিনগুলো বেশ ভালোই চলছিল। ক্লাস, আড্ডা, ফাজলামো সব মিলিয়ে কলেজ জীবন যেন রঙিন এক গল্প। হঠাৎ একদিন আমাদের এলাকায় এলো ফারজানার ছোট ভাই আসলাম। প্রায় সে আসতো আর আমি তো ছোটবেলা থেকেই ওকে দেখতে পেলেই ছুটে যেতাম। কেন জানি না ছেলেটাকে আমার খুব ভালো লাগতো। ফারজানা ব্যাপারটা জানতো। মজার ছলে মাঝে মাঝেই ও আমাকে ভাবি বলে ডাকতো আর আমি লজ্জায় লাল হয়ে যেতাম। আসলাম আর ফারজানা ছিল পিটাপিটি ভাই বোন। ও শান্তিপুরে পড়তো, কিন্তু সেখানে কিছু সমস্যার কারণে আসলামের পড়া চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে যায়। ফলে ও চলে যায় ময়মনসিংহ আর ভর্তি হয় আমাদের কলেজে। প্রথম দিনে ওর সঙ্গে রুদ্র দারুণ বন্ধুত্ব হয়ে যায়। তারপর থেকে ওদের দুজনের বন্ধুত্ব যেমন গাঢ় হতে থাকে, তেমনি আমরাও আরো ভালো বন্ধু হয়ে যাই ওদের সকলের। দিন দিন আমি আর সাবিহা বুঝতে পারি রুদ্র আসলে ফারজানাকে পছন্দ করে। না, পছন্দ না, ভালোবাসে। সেই চোখের চাহনি, সেই নীরব ভালোবাসার স্পর্শ আমাদের চোখ এড়ায় না। আমি একদিন ফারজানাকে সরাসরি বলেই ফেলি, তুই বুঝিস না রুদ্র তোকে কতটা ভালোবাসে। কিন্তু ফারজানা সব সময় এড়িয়ে যেত আমাদের এই কথা। মুখে কিচ্ছু না বললেও আমি জানতাম ওর মনেও রুদ্রর জন্য ভালোবাসা আছে, ভালোবাসা যা ও কখনো বলতে পারেনি। আর অন্যদিকে সাবিহা একসময় স্বীকার করে সে রেদওয়ানকে ভালোবাসে, আর এদিকে সায়েম আমাকে বলে সে আমাকে ভালোবাসে। আমি ওকে সুন্দর করে বুঝিয়ে বলি যে আমি ছোট থেকে আসলামকে ভালোবাসি, আর সায়েমও সেটা মেনে নেয় আর আমার কাছে মাফ চায় না যেন এসব বলার জন্য। সব মিলিয়ে অজস্র না বলা ভালোবাসা, বন্ধুত্ব আর মিষ্টি দুষ্টমির মাঝে আমাদের সময়গুলো এক একটা সোনালী স্মৃতি হয়ে ধরা দিত। কলেজ জীবনটা যেন এক রঙিন ছবির মতো, যেখানে প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে না বলা কথার ছায়ায়, অব্যক্ত ভালোবাসার গভীরে। একদিন আমাদের ক্লাসে ঘটে গেল একটা অপ্রত্যাশিত ঘটনা। সেদিন ক্লাসে ঠিক ঢুকতেই একটা ছেলে ফারজানার কাছে এগিয়ে এসে চুপি চুপি একটা চিঠি দেয়। ফারজানা চিঠিটা নেয়নি, ছেলেটাকে রীতিমতো ধমকেই সরিয়ে দেয়। কিন্তু এমন ঘটনা তো আর চাপা থাকে না। খবরটা ঠিকই পৌঁছে যায় রুদ্রের কানে। রুদ্র বরাবরই চুপচাপ, ভদ্র ছেলে হলেও ফারজানাকে নিয়ে এসেছিল অদ্ভুত রকম সংবেদনশীল। আর যেই না সে শুনল অন্য একটা ছেলে তার ভালোবাসার মানুষকে চিঠি দিয়েছে, ব্যাস যেন তার মাথায় আগুন ধরে গেল। সেই বিকেলে কলেজ ক্যাম্পাসের মাঠে রুদ্র চিঠি দেওয়া ছেলেটাকে ধরে এমন মার মারে যেন জীবন বের করে ফেলবে। সে কি মার, বাবা গো! কিন্তু আশ্চর্যের বিষয়ে কেউ রুদ্রকে কিছু বলেনি, বলার সাহসও পায়নি কেউ। কারণ রুদ্রর বাবা ছিলেন একজন প্রভাবশালী ব্যবসায়ী, আর রুদ্র নিজেও তার মেধা দিয়ে স্যার ম্যাডামদের মন জিতে নিয়েছিল খুব অল্প সময়ে। সবাই জানতো রুদ্র ভালো ছেলে, কিন্তু সেই ভালো ছেলের ভিতরেও যে আগুন জ্বলছে সেটা কেউ আগে টের পায়নি।
রুদ্রকে ছেলেটা মারতে দেখে সবাই ভেবেছিল রুদ্র হয় অন্যায় করেছে, যার জন্য রুদ্র তাকে মারছে। সেদিন সবচেয়ে অদ্ভুত ঘটনা ঘটে রুদ্রের সঙ্গে ফারজানার। রুদ্র যখন মাথা গরম করে ক্যাম্পাস থেকে বেরোতে যাচ্ছিল, ঠিক তখন ফারজানা গম্ভীর মুখে এগিয়ে আসে। কারো কিছু বলার আগেই সবার সামনে ফারজানা রুদ্রের গালে কষি একটা চড় মারে। ঠাস! মাঠ জুড়ে নিস্তব্ধতা, কেউ কিচ্ছু বলতে পারছে না। রুদ্র হতবাক, ফারজানা কাঁপছে রাগে। ক্যাম্পাসের মাঠে ঘটনার সেই রুদ্রশ্বাস মুহূর্তে যেন কারো নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছিল। সবার চোখ ফারজানার দিকে, আর ফারজানার চোখ রুদ্রর দিকে ঠিকরে পড়ছে আগুনের ঝড়ক। ফারজানা দাঁতের দাঁত চেপে বলল, কেন মারলি ওকে? কোন অধিকারে? রুদ্র, যার মুখ তখনও রাগে লাল, সেদিন মাঠ ভর্তি লোকদের সামনেই বুক ফুলিয়ে চিৎকার করে বলে উঠেছিল, ভালোবাসার অধিকারে তোকে আমি ভালোবাসি। শুনেছিস, তোকে আমি ভালোবাসি। তুই শুধু আমার। যে তোর দিকে হাত বাড়াবে সে হাত আমি ভেঙে গুড়িয়ে দিব। তার চোখে তখন ছিল অগ্নিশিখা, প্রেমে পাগল একটা ছেলের চোখ। কিন্তু এইবার ফারজানা আর এক মুহূর্ত অপেক্ষা না করে আবারও তার গালে চড় মারে। চোখ দুটো জ্বলছিল। তো আমাকে কখনো বললি না কেন যে তুই আমাকে ভালোবাসিস? গাধা, কখনো চেয়েছিস আমি ভালোবাসি কিনা? রুদ্র থমকে যায়, চোখ স্থির। ফারজানা এক পা এগিয়ে আর একটা থাপ্পড় মেরে বলে, আমিও তোকে ভালোবাসি, বুঝেছিস গাধা? এক মুহূর্ত এক চুপচাপ নিঃশব্দতা, তারপর যেন সব ভেঙে পড়ল। রুদ্র কিছু না বলে ছুটে চলে যায় ফারজানা। ফারজানা তার পেছনে তাকায় না। আর ঠিক তখনই আসলাম এসে জড়িয়ে ধরে রুদ্রকে। তাহলে কবে হচ্ছিস আমার দুলাভাই? আজই গিয়ে জানাবো বাবাকে। ওদের হাসি আনন্দে ভরে ওঠে কলেজ ক্যাম্পাস জুড়ে। আর একটু পরে রেদওয়ান আর সায়েমও এসে জড়িয়ে ধরে রুদ্রকে। বন্ধুত্ব, ভালোবাসা আর স্বীকৃতির সে এক অনন্য মুহূর্ত। এ যেন এক টুকরো কৈশোরের স্বপ্ন বাস্তবতার রূপ পেল। রুদ্র তার বাবাকে নিয়ে এসেছে ফারজানাদের বাড়িতে। দুই পরিবার একসাথে বসে আনুষ্ঠানিকভাবে বিয়ের কথা পাকা করে। সব যেন স্বপ্নের মতো এগোচ্ছিল। আর কেউ জানতো না এই স্বপ্নের পেছনে জমছে এক কালো ছায়া। ফারজানার বিয়ের 2 দিন আগে হঠাৎ রেদওয়ান আসে ফারজানাদের বাড়িতে। সেদিন দুপুরে আমি, ফারজানা আর রেদওয়ান বের হলাম গ্রামের পথ ধরে। গায়ের মানুষ আমাদের দেখে হাসে আর ফারজানাকে আশীর্বাদ করে। একটা সাধারণ প্রেম কাহিনীর অসাধারণ রূপ যেন ওদের চোখে। অনেকটা হেঁটে এক নির্জন জায়গায় পৌঁছাতেই রেদওয়ান বলে গাছ থেকে পেয়ারা আনতে। আমি জানতাম ওর চোখে অন্য কিছু, তাই মুচকি হেসে গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়লাম। ভেবেছিলাম রুদ্র কিছু বলতে পাঠিয়েছে। ওদের কথা আমি শুনতে পাচ্ছিলাম, আর সেই কথাগুলো আমার বুকের ভেতর কাটার মতো বিঁধে যাচ্ছিল। রেদওয়ান হঠাৎ বলে ওঠে, ফারজানা, আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই? তুই জানিস আমি রুদ্রকে ভালোবাসি আর রুদ্র আমাকে। তুই তো রুদ্রের বেস্ট ফ্রেন্ড, তুই এটা কিভাবে বলতে পারিস? লজ্জা করছে না তোর বন্ধু হয়ে বন্ধুর হবু বউকে এগুলা বলতে? কিসের বেস্ট ফ্রেন্ড? রুদ্র সব সময় আমাকে তার চাকর মনে করে। আমি গরিব বলে, তার বাবার টাকা আছে বলে স্যার ম্যাডামরাও ওকে ভালোবাসে আর আমাকে অপমান করে। সবাই ওকে চায়, আমাকে কেউ চায় না। জানিস, আমি তোকে আগে থেকে ভালোবাসতাম। আরও কি করলো, তোকে নিজের করে নিল। আমি সব সময় ওর কাছে হেরে যাব কেন বল? কেন? এলাকার সবাই ওর গুণগান করে আর আমাকে ওর মতো হতে বলে। আমি কেন ওর মতো হব বল? ওকে সবাই ভালোবাসে কেন বল? কেন? চল পালিয়ে যাই, আমি তোকে সুখে রাখবো, সত্যি। এই বলে সে ফারজানার হাত চেপে ধরে। ফারজানা হতবাক হয়ে যায়, রেগে কষ্টে কেঁপে ওঠে সে। তারপর এক ঝটকায় হাত ছাড়িয়ে সজোরে একটা থাপ্পড় মারে রেদওয়ানকে। তোকে আমি ভাইয়ের মতো ভেবেছি, তোকে বিশ্বাস করেছি, আর তুই বন্ধু না, শত্রু। রুদ্রকে সবাই ভালোবাসে কারণ ওর মন ভালো। ও গরিব দুঃখীর পাশে দাঁড়ায়, অসহায়দের সাহায্য করে। ওর মধ্যে অহংকার নেই। ও নিজের ভালো গুণ দিয়ে সবার ভালোবাসা অর্জন করে নিয়েছে। তোকে রুদ্র কত বিশ্বাস করে, আর তুই ছি, এমন গান্দারি করলি। তুই বন্ধু হওয়ার যোগ্যই না। তোর মতো বন্ধু আমার শত্রুও না হোক। এই বলে সে পেছন ফিরে ছুটে চলে আসে। আর আমি তখন গাছের ফাঁক থেকে বেরিয়ে এসে পেছন পেছন দৌড়ে ফারজানার কাছে যাই।
ওর চোখে তখন শুধু জল আর বিশ্বাসঘাতকতার তীব্র যন্ত্রণা। আমি ওর পাশে দাঁড়াই, নিঃশব্দে ওর হাত ধরি সব সময়ের মতো। ফারজানা আর রুদ্রর বিয়ের দিন ঘনিয়ে এলো। আমি বারবার বলেছিলাম ফারজানা যেন রুদ্রকে রেদওয়ানের সেই দিনের ঘটনাটা জানিয়ে দেয়। আমি সেদিন রেদওয়ানের চোখে রুদ্রর জন্য আক্রোশ ঘৃণা দেখেছিলাম, তাই বারবার বলেছিলাম রুদ্রকে জানাতে, কিন্তু ও মাথা নাড়ল, বলল এখন না, সময় হলে বলে। আর সেই সময় হলে বলাটা বুঝি কাল হয়ে দাঁড়ায়। গায়ে হলুদ আর তত্ত্ব নিয়ে যখন সায়েম আর রেদওয়ান এলো ওদের বাড়ি, তখনও কারো কল্পনাতেও ছিল না কি হতে চলেছে। সবার সামনে হঠাৎই রেদওয়ান ফারজানার পায়ের কাছে বসে পড়ে। ভুল করেছি, খুব বড় ভুল। আমি ভালো হতে চাই, সত্যি চাই, মাফ করে দে। তোর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমার। ফারজানা হতভম্ব, এক সময় চোখের জল নিয়ে রেদওয়ানকে ক্ষমা করে দেয়। ভুল মানুষ করে, তবে অনুশোচনাটাই মানুষকে আবার মানুষ করে তোলে। এরপর খুব ধুমধাম করে ওর বিয়ে হয়। ফারজানা আর রুদ্র, ওদের সংসার রঙিন স্বপ্নে ভরে ওঠে। ওদের ভালোবাসা যেন আর কোনো ঝড় ঠেকাতে পারবে না। আর আমি বিয়ের কিছুদিন পর একদিন বিকেলে কলেজ ক্যাম্পাসে গাছতলায় দাঁড়িয়েছিলাম। হঠাৎ পেছন থেকে গলা ভেসে এলো, তুই জানিস তো, ছোটবেলা থেকে তোকে খুব পছন্দ করতাম। আমি তোকে ভালোবাসি রূপা। চমকে পিছনে ফিরে দেখি আসলাম, সেই আসলাম যাকে আমি ছোটবেলা থেকে দেখেছি, শুনেছি, অনুভব করেছি আর নিঃশব্দে ভালোবেসে গেছি। সেদিন ওর কথায় আমার হৃদয় যেন আনন্দে উঠছিল। মেঘের ওপর দিয়ে হেঁটে যাচ্ছি এমন লাগছিল। ভালোবাসা যদি সত্যি হয় সে ফেরে, আর যাকে ভালোবেসে জীবনে চেয়ে প্রার্থনা করো সে যদি একদিন এসে বলে আমি তোকে ভালোবাসি, তবে তার চেয়ে বড় খুশি এই জীবনে বোধ হয় আর কিছু নেই। আসলাম আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়, আমার বাবাও রাজি হয়ে যায়। আমার জীবন তখন পূর্ণতার দিকে এগিয়ে চলেছে। আসলামকে বিয়ে করার পর ওর ভালোবাসা, শ্রদ্ধা আর যত্নে আমি যেন নতুন করে নিজেকে চিনতে শিখলাম। বছর ঘুরতে না ঘুরতেই আমার কোল আলো করে আসে এক টুকরো চাঁদ, আমাদের ছেলে হাবিব। হাবিবের প্রথম হাঁটা, প্রথম কথা, প্রথম স্কুল, সব কিছুর মাঝে কাটছিল আমার জীবন। আর সেই সময়টাতেই ফারজানা আর রুদ্র সংসারে এক অভাব যেন নিঃশব্দে জমতে শুরু করেছিল। প্রথম দিকে কেউ কিছু না বললেও বছর কয়েক পেরোনোর পর আশেপাশের চাহনি আর চাপগুলো বেড়ে যায়। কিন্তু রুদ্র, সে কখনো একবারও ফারজানার চোখে দুঃখ আসতে দেয়নি। বলতো, সন্তান না থাকলেও তুমি আমার পৃথিবী। সন্তান আল্লাহর দান, আল্লাহ চাইলে হবে না, চাইলে হবে না, তাই এগুলো নিয়ে মন খারাপ করো না। এমন ভালোবাসা খুব কম মানুষ পায়। রুদ্র ফারজানাকে ভালো ডক্টর দেখাতে থাকে, এদিকে রেদওয়ান সাবিহাকে বিয়ে করে নেয়, সায়েমও বিয়ে করে বিদেশে সেটেল হয়ে যায়। সব মিলিয়ে আমাদের সবার জীবন খুব ভালোই কাটতে লাগলো। একদিন সকালবেলা আসলাম আমায় ডাকে, শোন, দারুণ খবর আছে। আমি হতবাক হয়ে শুনি ফারজানা আর সাবিহা দুজনেই গর্ভবতী। সুখ যেন আমাদের সাথী, আর চারদিকে শুধু সুখ আর পূর্ণতা। আরো বিস্ময়ের কথা, ওরা দুজনেই একই দিন হাসপাতালে ভর্তি হয়, একই সময়, একই দিনে, একই হাসপাতালে দুই ছেলে সন্তানের জন্ম হয়। আলোয় ভরে যায় দুটো পরিবার। সেই দিন রুদ্রের খুশি যেন আকাশ ছুঁয়েছিল। ছোট রাজ ও হৃদ দুজনকে কোলে নিয়ে আজান দেয়, আর আমি, ফারজানা আর সাবিহা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলাম, সুখের কান্না। জীবন যদি নাটক হয় তবে এই পর্ব যেন আল্লাহর লেখা এক সুন্দর দৃশ্যপট, যেখানে ভালোবাসা, ভরসা আর বন্ধন একসাথে বাঁধা পড়ে যায় নতুন এক ভবিষ্যতের দিকে। কিন্তু সেই সুখ বেশি দিন টিকলো না। আমাদের কারো জীবনে চলে এলো সেই কালো রাত। আমাদের দিনগুলো তখন সত্যি সত্যি যেন একটা রূপকথার রাজ্যে কাটছিল। আমরা তিন বান্ধবী, আমি, ফারজানা আর সাবিহা, জীবনের সেই পর্যায়ে পৌঁছেছি যেখানে দুঃখ কষ্ট বলে কিচ্ছু নেই। রাজ হৃদ হবার বছর 2 আমার লাবিব হয়। আমরা ঢাকায় চলে আসি, সবাই প্রায় পাশাপাশি থাকতাম। আমাদের তিন বান্ধবীর জীবন সুন্দরভাবে কাটছিল, হাসি, আনন্দ আর সুখে ভরা। রাজ, হৃদ আর লাবিব, এই তিন বন্ধুই যেন ছোট্ট একটা জগৎ তৈরি করেছিল। ওরা একসাথে খেলতো, স্কুলে যেত, আর আমাদের বাচ্চাদের মধ্যে একটা আলাদা বন্ধন গড়ে উঠেছিল। আমার বড় ছেলে হাবিব ওদের তিনজনকেই খুব ভালোবাসতো।
রাজ আর হৃদের বয়স 10 বছর আর লাবিব তখন 8। তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। আমরা 3 বান্ধবী একসাথে গর্ভবতী হই। এটা যেন আমাদের জীবনে আরেকটা খুশির স্রোত নিয়ে আসে। এই সময়েই সায়েম তার স্ত্রী আর সন্তানকে নিয়ে বাংলাদেশে ফিরে আসে। ওরা আমাদের এলাকাতেই বাড়ি নেয় আর রুদ্রের সাথে ব্যবসায় যোগ দেয়। রিদওয়ান, আসলাম, সায়েম সবাই মিলে একটা বড় ব্যবসা শুরু করে। আর সেই আনন্দে রুদ্র একটা গেট টুগেদার আয়োজন করে। আমরা সবাই সেখানে যাই। সময়টা ছিল সত্যি অসাধারণ। সবার চোখে মুখে খুশি, বাচ্চাদের হাসাহাসি, আর 3 বান্ধবীর জীবনে যেন সুখের জোয়ার। অনুষ্ঠান শেষে যখন সবাই চলে গেল তখনও আমরা থাকি, ঠিক করি আজ সবাই মিলে একসাথে থাকবো। পুরোনো দিনের মতো এক রাত। প্ল্যানটা জমে যায়। হাসি, গল্প, খাওয়া দাওয়া সব মিলিয়ে দারুণ একটা রাত ছিল, যেটা শুধুই আমরা বন্ধুরা। কিন্তু রাত 12টার পর হঠাৎ ফারজানার ব্যথা উঠল। আমরা সবাই তাড়াহুড়ো করে ওকে নিয়ে চলে যাই হাসপাতালে। আল্লাহর অশেষ রহমতে ফারজানা একটা পরীর মতো মেয়েকে জন্ম দেয়। আমরা সবাই আনন্দে আত্মহারা হয়ে যাই। 3 বান্ধবীর পরম মুহূর্তে যেন পূর্ণতা পায় ওই মুহূর্তে। 3 দিন পর ফারজানাকে আমরা বাড়ি নিয়ে আসি। রাজ, হৃদ, হাবিব, লাবিব ওরা সবাই খুব খুশি। ওরা বলে আমাদের একটা বোন এসেছে। শিশুটিকে ঘিরে ওদের কত আনন্দ। সবাই মিলে ওর নাম দিল পুচকি। আদুরে একটা নাম। ওরা সারাক্ষণ ছোট্ট পুচকির আশেপাশে ঘুরঘুর করত। ও যেন ওদের রাজকন্যা। আর আমাদের পুতুল সোনার মানে ছোট্ট মেয়েটির 7ম দিনে রুদ্র 3টা গরু জবাই দিয়ে আকিকা দেয়। শুধু পরিবারের জন্য না, পুরো এলাকার গরিব দুঃখীদের জন্য রান্না করে খাওয়ায়। ওই দিনই মেয়েটির নাম রাখা হয় রাইসা সিকদার। অলক্ষ্যে চোখে পানি চলে আসে সবার। রাইসার আগমনে যেন নতুন আলো এসে পড়ে সিকদার পরিবারে। গরিব দুঃখীরা খেয়ে দোয়ায় ভরে ওঠে তাদের মুখ, ছোট্ট রাইসার জন্য আর রুদ্রের জন্য। কারণ রুদ্র সব সময় গরিবের পাশে ছিল, সাহায্য করত নিঃস্বার্থভাবে। এই দিনগুলো যেন আমাদের জীবনের সোনালী অধ্যায়। এই সব মুহূর্ত এক জীবনে কবার আসে বলো? ওই দিনই সাবিহার ব্যথা উঠল হঠাৎ করেই। রুদ্র তখন সঙ্গে সঙ্গে রেদওয়ানকে বলে, ড্রাইভারকে নিয়ে এখনই বেরিয়ে যা, আমরা আসছি, এদিকটা সামলে। রেদওয়ান আর দেরি না করে সাবিহাকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন হৃদ ছিল আমাদের কাছেই। কিছুক্ষণ পর রেদওয়ানের বোন রাহেলাও চলে আসে। ওর সাথে হৃদ হাসপাতালের দিকে রওনা দেয়। সাবিহার একটা মেয়ে হয়, কিন্তু অবস্থাটা ভালো ছিল না একদমই। খবরটা শুনে আমরা সবাই ছুটে যাই হাসপাতালে। শুধু ফারজানাই যেতে পারে না, ওর শরীর তখনও পুরোপুরি ঠিক হয়নি, তাই রুদ্র ওকে সঙ্গে নেয়নি। ফারজানা তখন একা বাড়িতে ছিল। পাশে ছিল শুধু হাবিব। সে পুচকিকে তো কিছুতেই ছেড়ে যাবে না, তাই ওদের দুজনকে রেখে আমরা বাকিরা বেরিয়ে যাই। রাজা আর রাবিব ছিল আমাদের সঙ্গে। আমরা যখন হাসপাতালে পৌঁছাই তখন দেখি রেদওয়ান নেই। চারিদিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। রুদ্র তখন সবকিছু সামলাচ্ছে। আমার মনটা হঠাৎ কেমন কেঁচে উঠল। রেদওয়ান এখানে কেন নেই? বারবার এই প্রশ্নটাই মাথায় আসছিল। রেদওয়ান না থাকাটা যেন আমার বুকের ভেতর এক ধরনের ভয় ও আশঙ্কা এনে দেয়। আমার মনটা খচখচ করতে থাকে। আমি একাধিকবার ফোন দিই ফারজানাকে, কিন্তু সে ফোন তোলে না। এতে আমার ভয় আরো বেড়ে যায়। হাঁসফাঁস করে ওঠে আমার মন। আর কিছু না ভেবে আসলামকে বলি, আমাকে বাড়ি নিয়ে চলো। ফারজানা একা, আমার মনটা কেমন করছে। প্রথমে আসলাম রাজি হয়নি, বলেছিল আমি বেশি চিন্তা করছি। কিন্তু আমার জেদ আর অস্থিরতায় শেষমেশ হার মানেও। আসলাম তখন আমাকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আমরা আমাদের বাড়ি না গিয়ে সোজা চলে যাই ফারজানাদের বাড়ি। গিয়ে দেখি সায়েমের গাড়ি আগেই দাঁড়িয়ে আছে গেটের সামনে। এটা দেখে আমার ভেতর তখন কেমন একটা অজানা ভয় জমে উঠেছিল। বারবার মনে হচ্ছিল কোনো অশুভ কিছু যেন অপেক্ষা করছে। আমি আসলামের দিকে তাকিয়ে বলি, তুমি গাড়ি পার্ক করে এসো, আমি আগে যাই। বলে আমি রাজ আর লাবিবকে নিয়ে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে যাই। আমি তখন গর্ভবতী, হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। বুকের ভেতরটা যেন বারবার কেঁপে উঠছিল। প্রতি পদক্ষেপে এক রাশ ভয় আমার হৃদয়টা ঝাপটে ধরছিল। মুখে চুপচাপ, কিন্তু মনে কেবল একটাই কথা ঘুরছিল, আল্লাহ কিছু খারাপ যেন না হয়।
বাড়ির ভিতরে ঢুকেই একটা শব্দ পাই, একটা কান্না যেন, কিন্তু চাপা। আমি আগাতে থাকি সেই দিকেই। গিয়ে যা দেখি তাতে আমার বুকটা মোচড় দিয়ে ওঠে। কাজের মেয়েটা মাটিতে পড়ে আছে, হাত পা মুখ বাঁধা, গায়ে ব্যথার চিহ্ন। আমি দ্রুত কাছে গিয়ে বসে পড়ি। ততক্ষণে রাজ আর লাবিব কিছু একটা বলতে চাচ্ছিল, কিন্তু আমি তাড়াতাড়ি তাদের মুখ চেপে ধরি আর ফিসফিসিয়ে বলি, চুপ, কথা বলবে না। ওরা চুপ করে দাঁড়িয়ে থাকে। আমি মেয়েটার বাঁধন খুলে দিয়ে জিজ্ঞেস করি, কে করেছে এটা, কি হয়েছে সব বল। মেয়েটা তখনও কাঁপছিল, মুখ তুলে তাকাতে পারছিল না। মেয়েটা তখন কাঁপতে কাঁপতে বলল, আপা আপা আপনি তাড়াতাড়ি ভাইজানের খবর দেন, ওরা ভাবিজানের সাথে খারাপ কিছু করব। হাবিব বাবা রে। তারপরে সে ঢলে পড়ে, আর কিছু বলতে পারে না। আমার মাথায় কিছু কাজ করছিল না, শরীর যেন হিম হয়ে গেছিল। সঙ্গে সঙ্গে আমি রুদ্রকে ফোন দিলাম। রুদ্র, তুই তাড়াতাড়ি বাসায় চলে আয় এখনই, কিছু ব্যাখ্যা করার সময় নেই। তারপর ফোন কেটে আসলামের নাম্বারে ডায়াল করলাম, কিন্তু ফোন ধরছে না। একটুও সময় নষ্ট না করে আমি সোজা উপরে ফারজানা রুমের দিকে যাই, কিন্তু রুমে ঢুকে দেখি রুম ফাঁকা। কোথাও ফারজানা নেই, রাইসা নেই, এমনকি হাবিবও না। ঘরটা জায়গায় জায়গায় অগোছালো, জানালাটা আধা খোলা, রুমের সবকিছু এলোমেলো। আমার বুকটা তখন চুপসে যেতে চায়। বেরোতে যাব এমন সময় হঠাৎ নিচের দিক থেকে ঘোঙানির শব্দ আসে। আমি দৌড়ে ছুটে যাই শব্দের উৎসের দিকে। গিয়ে যা দেখি, হাবিবের হাত পা মুখ বেঁধে রাখা হয়েছে, মাথা থেকে রক্ত ঝরছে। আমার বুক যেন কেউ ছুরি বসিয়ে দিল। আমার বড় ছেলে, আমার কলিজার টুকরোর এই অবস্থা। আমার মনে হচ্ছিল পায়ের থেকে মাটি সরে যাচ্ছে। তাও আমি কোনো শব্দ করি না। রাজ আর লাবিব কিছু বলতে যায়, কিন্তু আমি চোখে তাকিয়ে ইশারা দেই, না, এখন না। আমি নিজে গিয়ে হাবিবের বাঁধন খুলতে থাকি। হাবিব কাঁপতে কাঁপতে বলে, আম্মু তাড়াতাড়ি চলো, ওরা ফুপিকে নিয়ে গেছে আর পুসিকেও নিয়েও গেছে। আমি জানি কোথায় নিয়ে গেছে। আমি ওর মুখে হাত রেখে বলি, চুপ, কাঁদে না মা, আমরা যাব। তুমি বলো ওরা কোথায়, কে এসেছিল, কি হয়েছে, বলো আম্মুকে। হাবিব মাথা নাড়ে, জানাই সব। রেদু কাকু আর সায়েম কাকু আসে আর ফুপির কাছ থেকে পুসিকে নিয়ে গেছে। ড্রাইভার কাকু আর ওরা ফুপিকে টেনে নিয়ে যায়। আমি বাধা দেওয়ায় আমাকে বোতল দিয়ে মেরে বেঁধে রেখে যায়। তারপর আমরা চারজন, আমি, রাজ, লাবিব আর হাবিব ছুটে যাই সেই দিকেই। চিলে কোঠার দিকে যেতেই দেখি সিঁড়িতে রক্তের দাগ। আমার বুকটা যেন মোচড় দিয়ে ওঠে। আমার কলিজার টুকরো টুকরো হয়ে যেতে থাকে। আমি পা টিপে টিপে এগিয়ে যাচ্ছিলাম। বুকের ভেতর কেবল একটাই ভয়, ওদের কোনো ক্ষতি না করে ওরা, আমার ফারজানার কিছু যেন না হয়। আমরা সিঁড়ি ঘরে পৌঁছে যা দেখলাম তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। ফারজানা মাটিতে পড়ে আছে, চারপাশ রক্তে ভেসে যাচ্ছে। ফারজানার কাপড় খোলার চেষ্টা করছে রেদওয়ান। রাত সাথে সাথে চিৎকার দিয়ে উঠল আম্মু বলে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ঠিক তখনই সায়েম আর রেদওয়ান ফিরে তাকায়। ওরা হয়তো বুঝতেই পারেনি আমরা এখানে চলে আসব। আমি আর দেরি না করে এগিয়ে যাই আর রেদওয়ানকে এক ঝাটকায় পাশে সরিয়ে দিয়ে বলি, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, বলেই একটা চর বসিয়ে দেই। চর খেয়েই রেদওয়ান আমার চুলের মুঠি ধরে একটা ধাক্কা মারে। আমি পড়ে যেতাম যদি না সায়েম ধরে ফেলতো। গর্ভবতী ছিলাম বলে পড়লে হয়তো প্রাণটাই চলে যেত। হাবিব, রাজ আর লাবিব ছুটে আমার দিকে, কিন্তু ওরা তো তখনও ছোট, কি আর করতে পারে। তবু হাবিব এগিয়ে আসে আর একেবারে রাগে কাঁপতে কাঁপতে রেদওয়ানের বুক বরাবর একটা লাথি মারে, চিৎকার করে বলে, জানোয়ারের বাচ্চা, তুই আমার আম্মুকে ধাক্কা মারলি কেন? আমার ফুপির সাথে কি করতে চাইছিলি? রেদওয়ান তখন এক পাশ থেকে একটা লোহার রড তুলে নেয় আর হাবিবের মাথায় একটা বাড়ি মারে। লাবিব লুটিয়ে পড়লো মাটিতে। রাজ আর লাবিব হাবিবকে ধরে ফেলে। ওর মাথা থেকে রক্ত পড়ছে। আমার সব কিছুই এলোমেলো হয়ে যাচ্ছে। আমি দৌড়ে যেতে চাই হাবিবের কাছে, কিন্তু পারি না। সায়েম আমাকে ধরে রাখে। শরীরে তখন আর সেই শক্তি নেই, শুধু কান্না আর হাহাকার, অসহায়তা। রেদওয়ান তখন রাজ আর লাবিবকে এক এক করে ধাক্কা মেরে সরিয়ে দেয়, তারপর দড়ি দিয়ে বেঁধে ফেলে। রাজ বলে, রেদু কাকু, তুমি হাবু ভাইকে মারলা কেন? মামুনি চুল ধরলা কেন? মামুনি তো ব্যথা পায়। তুমি আম্মুর কাপড় কেন খুলছিলে? আম্মুর শরীরের রক্ত কেন? আম্মু কথা বলছে না কেন?
রেদওয়ান একটা চর মেরে বলে, একদম চুপ। আর সাহেব আমার মুখ বেঁধে দেয় একটা কাপড় দিয়ে, আর আমাকে একটা চেয়ারে বেঁধে ফেলে। আমার গর্ভের সন্তান, আমি চিৎকার করতেও পারছি না। আমার চোখের সামনে আমার সন্তান, আমার বন্ধু, আর আমি অসহায়। আর রাজের কথাগুলো চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল। এটাই কি আমাদের শাস্তি? কোন পাপের শাস্তি দিচ্ছে আল্লাহ? আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে কেন এমন হচ্ছে? ফারজানা তখন অচেতন ছিল, কিন্তু হঠাৎ করে ওর জ্ঞান ফিরে আসে। চোখ মেলে তাকায় সোজা আমার দিকে। আমার চোখে জল, বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠছে। আমি চেয়েও কিছু করতে পারছি না, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। আমার অবস্থা দেখে ফারজানা উঠে দাঁড়ায়, যেন কোথা থেকে এক অলৌকিক শক্তি ওর শরীরে এসে পড়েছে। পায়ের কাছে হাবিবকে পড়ে থাকতে দেখে, রাজ আর লাবিবকে ব্যথায় কাতরাতে দেখে। ফারজানা, আমার ফারজানা একদম বাঘিনীর মতো গর্জে ওঠে। বিশ্বাসঘাতক! আমার মেয়ে কোথায়? কুত্তার বাচ্চা! আমার পুতুল কোথায় বল? রেদওয়ান হেসে ওঠে, একটা ঠান্ডা নিষ্ঠুর হাসি। আর সেই হাসি দেখে ফারজানার রাগ আগুন হয়ে জ্বলে ওঠে। সে এক ঝাপটে পড়ে রেদওয়ানের উপর, চুলের মুঠি ধরে নখ দিয়ে আঁচড়াতে থাকে। আঘাত করতে থাকে এক মা, এক বোন, এক স্ত্রী যখন হিংস্র হয়ে ওঠে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে সায়েম আসে, ওর চুল টেনে ধরে টান দেয়। ফারজানা তাকায় সায়েমের দিকে, চোখে আগুন। ধীরে ধীরে বলে, তুইও? ছি! বন্ধুর মুখোশ পরে থাকা পশু তোরা, জানোয়ারের দল! এই বলেই মাথা দিয়ে আঘাত করে সায়েমের কপালে। সায়েম ব্যথায় এক ধাক্কা দিয়ে ফারজানাকে ফেলে দেয়। ফারজানা মাটিতে পড়ে যায়, আর সেই পড়ে যাওয়া দেখেই রেদওয়ান ঝাঁপিয়ে পড়ে ওর ওপর। নিজের লোভ আর লালসায় পাগল হয়ে উঠেছে রেদওয়ান, একটা জানোয়ারের মতো ফারজানার শরীরটাকে টেনে হিচড়ে নিচ্ছে। আমি অসহায়ের মতো চোখ বন্ধ করে শুধু আল্লাহকে ডাকছিলাম, হে আল্লাহ, কেউ একটা আসুক, রক্ষা করুক আমার ফারজানাকে। আর পাশে দাঁড়িয়ে লাবিব আর রাজ ফুপিয়ে কাঁদছে। লাবিব বলছে, ও রেদু কাকু, আমার ফুপি ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দাও। ওদের কথাগুলো আমায় গুড়িয়ে দিচ্ছিল ভেতর থেকে। তাও যে আমরা কিছু বলতে পারছিলাম না। আমরা সবাই অসহায়। চোখের সামনে এক বিভৎস দৃশ্য চলছে, আর সেই নরপিচাস থেমে নেই। ফারজানা লড়ছে, নিজের সতীত্ব, নিজের আত্মসম্মান রক্ষা করতে লড়ছে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে আবার জ্ঞান হারায়। আর তখনই দরজায় দাঁড়িয়ে যায় আসলাম। তার চোখে ভয়, তার মুখে বিস্ময়, আর মুহূর্তেই সেই বিস্ময় রূপ নেয় আগুনে। কুত্তার বাচ্চা! চিৎকার করে উঠে দৌড়ে যায় সামনে, এক লাথিতে রেদওয়ানকে ছিটকে ফেলে দেয়। আর ঠিক তখনই সায়েম পেছন থেকে এসে আসলামকে ধরে ফেলে। কিন্তু আসলাম এবার আর থেমে নেই। চোখে শুধু একটাই দৃশ্য, ফারজানার লাঞ্ছিত শরীর, আর তার চারপাশে রক্ত। বোনের এমন বিধ্বস্ত অবস্থা দেখে শরীর ছেড়ে দেয় আসলাম। রেদওয়ান উঠে গিয়ে আবার সেই রডটা তুলে নেয়, আর একের পর এক বাড়ি মারতে থাকে আসলামের মাথায়। তুই কি ভেবেছিলি আমরা তোদের চাকর? সুন্দরীর মেয়ে, টাকা পয়সা, দাপট সবই তোদের, আর আমাদের কিচ্ছুই না, কিচ্ছু না। রডের আঘাতে আসলামের মাথা ফেটে যায়, মগজ ছিটকে বেরিয়ে আসে। রাজ, লাবিব এসব দেখে জ্ঞান হারায়। আমি নিজের চোখে আমার স্বামী সন্তানের মৃত্যু দৃশ্য দেখলাম, আর কিচ্ছু করতে পারলাম না। আমার প্রাণপ্রিয় বান্ধবী ফারজানাকেও বাঁচাতে পারলাম না। কিন্তু এখানেই শেষ নয়। ফারজানার নিস্তেজ দেহের ওপর আবার ঝাঁপিয়ে পড়ে সেই পশু, নিজের লালসা মেটাতে থাকে। রক্তে ভেসে যায় চারপাশ, আর ফারজানা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায়। ঠিক তখনই সায়েম আমার দিকে এগিয়ে আসে, মুখে বিকৃত এক হাসি। এবার আমার পালা। আমাকে নিয়েই ছিল নাকি তার লম্বা অপেক্ষা। আমি শুধু আল্লাহকে ডাকছিলাম, আর সেই মুহূর্তে চির ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ে রুদ্র। এক লাথিতে সায়েমকে ছিটকে ফেলে দিয়ে গর্জে ওঠে, তোদের আমি বন্ধু ভেবে কাছে এনেছি, আর তোরা আমার বিশ্বাসকে খুন করলি। বিশ্বাসঘাতকের দল! রুদ্র একের পর এক ঘুষি মারতে থাকে সায়েমকে। তখনই রেদওয়ান উঠে আসে, আর পকেট থেকে বন্দুক বের করে ঠেকিয়ে দেয় রুদ্রর কপালে। খুব হিরো হিরো খেলছিস তাই না? আজ তোকে শেষ করেই ছাড়বো। বিশ্বাসঘাতক করলি? হ্যাঁ, আমি বিশ্বাসঘাতক। কিন্তু তোরা কি করেছিলি? ছোটবেলা থেকে আমাদের সাথে চাকরের মতন ব্যবহার করেছিস। তোর বাপের টাকা দেখে তোর সাথে বন্ধুত্ব করেছিলাম,
আর তুই তো সেই টাকা নিয়ে ফকিন্নেদের সাহায্য করিস, ফুটপাতের মানুষদের খাবার দিয়েছিস, আমাদের কিচ্ছু দিসনি। তুই সব পাবি কেন? সুন্দর বউ, টাকা, কোম্পানির নাম ডাক, আর আমরা তোর পিছনে সারা জীবন পা চাটবো? না, আজ সব শেষ। আজ তোদের সবাইকে মেরে পুড়িয়ে ফেলবো। কেউ তোদের লাশও পাবে না। আর তোর সব কিছু, তোর বউ, তোর সম্পত্তি, তোর ব্যবসা, সব কিছু আমি নিয়ে নিব। আমি। রুদ্র হেসে ওঠে, একটা কষ্টের কিন্তু আত্মবিশ্বাসে ভরা হাসি। তুই কিছুই পাবি না রেদু, কারণ আমি আমার সব কিছু আমার সন্তানের নামে লিখে দিয়েছি। তারা যদি না থাকে তাহলে সব কিছু সরকারের হাতে চলে যাবে। তুই কিছুই পাবি না। ঠিক আছে, তাহলে অন্তত একটা কাজ করে যাই, কিছু না পেলেও তোকে বাঁচিয়ে রাখবো না। এই বলে সে ঠাস করে গুলি চালায়। রুদ্রর কপাল ফেটে যায়, রুদ্রের দেহটা পড়ে যায় নিচে। আমি নিজের চোখের সামনে এতগুলো প্রিয় মানুষের খুন হতে দেখলাম, তারপরও কিচ্ছু করতে পারলাম না। তারপর পুরো বাড়ি জুড়ে কেরোসিন ছিটিয়ে দেয়, আগুন লাগিয়ে দেয় ওরা। আমি চোখ বন্ধ করে প্রাণ ভরে কালেমা পড়তে থাকি, মৃত্যুই যে আমার নিয়তি। ঠিক তখনই ফেরেশতার মতো হাজির হয় বাড়ির দারোয়ান জব্বার। শরীর রক্তাক্ত, চোখে কান্না, মুখে ভয়, কিন্তু সোজা এসে আমার হাত পা খুলে দিল। রাজা লাবিবকে দুই কাঁধে তুলে বলল, আপা, আমার সাথে চলেন, পিছনের দরজা দিয়ে যাই, সামনের গেট তার আগেই বন্ধ করে রেখেছে। আমি চলার শক্তি হারিয়ে ফেলেছিলাম, আমার পা যেন চলছিল না। স্বামী, সন্তান, বোনের মতো বান্ধবী, ভাইয়ের মতো বন্ধু, সবাইকে এই অবস্থায় ফেলে রেখে চলে যেতে মন মানছিল না। তবুও লাবিব আর রাজের মুখের দিকে তাকিয়ে আমার চলে যেতে হয়। আমার প্রিয় বান্ধবী ফারজানা, আমার হাবিব, আমার হৃদয়ের মানুষ আসলাম, ভাইয়ের মতো রুদ্র, সবাইকে রেখে আমার চলে যেতে হচ্ছে। আমি ওদের দিকে ফিরে বললাম, তোমাদের মৃত্যুর বদলা আমি নেব। আজ আমি লাবিব আর রাজকে রাখার জন্য চলে যাচ্ছি, কিন্তু আমি আবার ফিরব। সেদিন সব কিছু হিসাব নেব, শুধু আমি নই, সেদিন হিসাব নেবে আমাদের ছেলেরা। আপা, সময় নাই, চলে আসেন। আমি শেষবারের মতো চোখ ভিজিয়ে তাদের দেখে নিলাম, তারপর বেরিয়ে এলাম সেই জ্বলন্ত ভেঙে পড়া বাড়ি থেকে। জব্বার ভাই কষ্ট করে একটা ভ্যানে আমাদের তোলে, লাবিব আর রাজকে শুয়ে দিয়ে আমাদের পাশে বসায়, তারপর নিঃশব্দে নিজের বাড়ির দিকে রওনা হয়। জব্বার আমাদের ওই নিজের বাড়ি নিতে চাইছিল, কিন্তু আমি থামিয়ে বলি, না জব্বার, তোমার বাড়ি নয়। ওরা যদি তোমাকে না পায় তোমার বাড়িতেই যাবে, তোমার স্ত্রী, সন্তান, এমনকি তোমাকেও মেরে ফেলবে। আমাদের বাড়ি চলো, তবে অন্য রাস্তা দিয়ে। জব্বার কিছু না বলে মাথা নেড়ে নেয়, চোখে ছিল শুধু ভয়, তবু মুখে ধীরতা। আমরা আমাদের বাড়িতেই যাই। আমি তড়িঘড়ি করে দরজা খুলে দরকারি কাগজপত্র, কিছু টাকা, কিছু জামা কাপড় নেই। তারপর কল দিই বড় ভাইজান আকরাম চৌধুরীকে। ভাইজান, আজ রাতের মধ্যে আমাদের দেশ ছাড়তে হবে, দয়া করে কিছু একটা করেন। ভাইজান বারবার জানতে চাইছিল, কি হয়েছে, কারা করেছে? আমার আসলাম, আমার বোন, তোমরা ঠিক আছো? কিন্তু আমি সেদিন কিচ্ছু বলতে পারিনি। চোখে শুধু একটাই ছবি ভাসছিল, ফারজানার নিথর দেহ, রুদ্র ফেটে যাওয়া কপাল, রক্তাক্ত হাবিব, আর আমার আসলামের ছিন্ন বিচ্ছিন্ন মাথা। আমি ভাইজানকে যতটুকু বলা সম্ভব বলি, বাকিটুকু গিলে ফেরি কান্নার সাথে। ভাইজান সব ব্যবস্থা করে দেয়। রাতের আধারে আমরা আমাদের প্রিয় শহর, প্রিয় ঘর ছেড়ে রওনা হই এয়ারপোর্টের দিকে। লাবিব আর রাজ বারবার জানতে চাইছিল কোথায় যাচ্ছি। আম্মু, আব্বু কোথায়? রেদু কাকুটা না খুব পচা, ভাইয়াকে মেরেছে, ফুপির কাপড় খুলে নিয়েছে। কাপড় খোলা তো পচা, তাই না আম্মু? রেদু কাকু না আব্বুকে মেরেছে জানো? আব্বুর মাথা দিয়ে কি কি বের হচ্ছিল। আমরা এখানেই থাকি না কেন? আমাদের সাথে আব্বু, হাবু ভাই, পুচকি, রুদ্র, বাবা, আপনি যাবেন না কেন? পালাচ্ছি আমরা। আমি তখনও কিচ্ছু বলতে পারিনি, শুধু চুপচাপ চোখের পানি ফেলেছি। ভোর 5টা আমাদের মালয়েশিয়ার ফ্লাইট ছিল। আমাদের জন্য নিরাপদ স্থান এয়ারপোর্টটাই ছিল। সারা রাত আমরা এয়ারপোর্টেই ছিলাম। ভোর 5টায় আমরা উঠে পড়ি সেই ফ্লাইটে, যেন এক চিরন্তন আলোর খোঁজে অন্ধকার পেরিয়ে চলেছি। ভাইজান আর জব্বার আমাদের সঙ্গে ছিল এয়ারপোর্ট পর্যন্ত। ভাইয়ের চোখে ছিল দায়িত্ব আর আশ্বাস, আর জব্বারের চোখে ছিল অদ্ভুত এক শান্তি, যেন তার কর্তব্য সে শেষ মুহূর্ত পর্যন্ত পালন করেছে।
কিন্তু যখন আমরা মালয়েশিয়া পৌঁছাই খবর আসে জব্বারকে ওরা মেরে ফেলেছে। কারণ জব্বার জানতো সব। সে যদি বেঁচে থাকতো ওদের মুখোশ খুলে যেত। ওরা চেয়েছিল জব্বারও আগুনে ছাই হয়ে যাক, কিন্তু সে বাঁচিয়ে দিয়েছিল আমাদের। তার আত্মত্যাগী বেঁচে আছে আমার কলিজার টুকরো রাজ আর লাবিব। আমরা মালয়েশিয়া পৌঁছাই, কিন্তু হৃদয় তখনও পড়ে থাকে ওই জ্বলন্ত শহরে। রুদ্র, ফারজানা, আসলাম সবার রক্তে ভেজা সে রাত আমাদের তাড়া করে বেড়ায়। মালয়েশিয়ায় আসার সাথে সাথে এক চোর আমাদের সব কিছু নিয়ে পালিয়ে যায়। আল্লাহ দুর্যোগ যখন দেয় সব দিক দিয়েই দায় হয়। আল্লাহর বান্দার পরীক্ষা নেয়, এই পরীক্ষার উপর দিয়েই যাচ্ছে আমাদের দিন। অন্যদিকে ওরা চুপ করে বসে থাকেনি, ভাইজানের কারখানায় আগুন লাগিয়ে দেয়, সব কিছু শেষ করে দেয়। ওরা জানতো ভাইজান কখনো চুপ করে বসে থাকবে না, খোঁজ লাগাবে কি করে কি হলো এসবের, তাকে শেষ করে দিয়ে একদম নিঃস্ব করে দেবে। সেটাই ছিল তাদের ছক। ভাইজান সব হারিয়ে চুপ হয়ে গিয়েছিল, আর ওরা শিকদার বাড়িতে আগুন দিয়ে পুরো পরিবারটাই শেষ করে দেয়। আর যার দিকে ছড়িয়ে দেয় যে সবাই মারা যায় আগুনে। চারিদিকে শুধু পুড়ে যায় ঘ্রাণ আর মানুষের কান্না। তারপর ওরা মিডিয়ায় কান্নাকাটি করে সবার সামনে বলে